এই ভিডিওতে আজ আমরা বইয়ের 67 পেজের আর্টিকেল নাম্বার 6.3 তড়িতের তাপীয় ফল সম্বন্ধে জানবো এবং পড়ব। নামেই বোঝা যাচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ কি তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয় কিনা, অর্থাৎ ফলাফলে কি তাপ উৎপন্ন হয়। উত্তরটা হলো হ্যাঁ, হয়। তড়িৎ প্রবাহের ফলে অনেক কিছুই হতে পারে। এর আগে আমরা জেনেছি তড়িৎ প্রবাহের ফলে কোনো পদার্থের রাসায়নিক বিশ্লেষণ ঘটতে পারে, তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হতে পারে, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হতে পারে। আলো উৎপন্ন তো আমরা বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে বা এলইডি বাল্বের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও কিন্তু তাপ উৎপন্ন হয়। কোনো ক্ষেত্রে তাপের পরেই কিন্তু আলো হয়, অর্থাৎ অতিরিক্ত তাপ হলে আলো হয়। তাছাড়া তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হতে পারে। তড়িৎ প্রবাহের ফলে কোনো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ উত্তপ্ত না হয়ে হয়তো কোনো কিছু নড়াচড়া করতে শুরু করলো, যেমন তড়িতের ফলে খেলনা গাড়ি চলাচল করে, সেটা আমরা বলবো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহের ফলে ফ্যান চলতে শুরু করে, বৈদ্যুতিক পাখা, এটা কিন্তু বৈদ্যুতিক পাখাটা তাপীয় ফল নয়, সেটা তড়িতের ফলে এখানে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে তড়িতের অনেক রকম ফলাফলের মধ্যে একটা হলো তাপীয় ফল। তাহলে তড়িৎ প্রবাহ চললে তাপ উৎপন্ন হয় কেন, এটা বিষয়টা খুবই সোজা। আমরা জানি তড়িৎ প্রবাহ আসলে কি। তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর মধ্যে দিয়ে, এখানে আছেই তোমরা জানবেও, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো গতিশীলের ফলেই তড়িতের প্রবাহ ঘটে। এখন বলা হয়েছে যে ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্য দিয়ে যাওয়ার সময় কি হবে, তাহলে পরিবাহীর মধ্যে অন্য যে স্থির অণু আছে অথবা অন্য কোনো কণা ইলেকট্রন যা কিছু আছে তাদের সঙ্গে সংঘর্ষ ঘটাবে। একযোগে ইলেকট্রনগুলো যাচ্ছে, তখন সংঘর্ষ ঘটাবে, তার ফলে সেখানটায় ঘর্ষণ বল তৈরি হবে, এর ফলে একটা তাপ হতে পারে। তাছাড়া এখানে যে ব্যাখ্যাটা রয়েছে, অণুগুলি স্পন্দনের গতি বৃদ্ধি পায়, স্পন্দনের গতি বৃদ্ধি পেলেও সেই ঘর্ষণ বল থেকেই হবে। এর ফলে অণুগুলির বলা যেতে পারে গতিশক্তি বৃদ্ধি পায়, আর গতিশক্তি বৃদ্ধির অর্থই হলো উষ্ণতা বৃদ্ধি, আর উষ্ণতা বৃদ্ধি মানেই হলো তাপ উৎপন্ন হওয়া। তাই আমরা বলতে পারি তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়। এখানে কতটা তড়িৎ প্রবাহিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, কত মানের রোধের মধ্যে দিয়ে গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, কতটা সময় গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, তা বিজ্ঞানী জুল পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে একটা সূত্রাকারে তিনি প্রকাশ করলেন। কি বললেন, তিনি যে সূত্রটা দিলেন তাতে আমরা দেখব, তিনি বললেন যে কোনো একটা পরিবাহীর মধ্যে, যে কোনো একটা পরিবাহী, মনে করি এটা একটা কোনো একটা তারটাকে একটু মোটা করে একটু চওড়া করে দেখালাম, তাই এমনিতে সেটা কুণ্ডলী হতে পারে, সেই কুণ্ডলীটাও তার, এটা কুণ্ডলী আকারে এরকম ভাবে না পেঁচিয়ে এটা সোজাও থাকতে পারে। এই তারটাকে আমি ধরো এইভাবে দেখালাম। এখন এখান দিয়ে ইলেকট্রন চলাচলের ফলে একটু আগেই হলো যেগুলো কম্পন হয়, তার ফলে উত্তপ্ত হয়। তাহলে এই যে উত্তপ্তটা হবে, সেটা বেশি উত্তপ্ত হবে না কম উত্তপ্ত হবে, সেটা কি বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে এটা নির্ভর করবে এই যে পরিবাহীটা আছে তার রোধের উপর, অর্থাৎ এই পরিবাহীটা তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বা ইলেকট্রন চলাচলের বিরুদ্ধে কতটা বাধা দিচ্ছে। ভাবি আমরা, এই যে পরিবাহীটা আছে তার মধ্যে যখন ইলেকট্রনগুলো এদিকে যেতে চাইবে, এবার অন্য কণাগুলো বা অন্য যে উপাদানগুলো আছে সেগুলো যদি বেশি বাধা দেয়, তাহলে ঘর্ষণ বলের মান বেশি হবে। তো ঘর্ষণ বল বেশি হলে উৎপন্ন তাপেরও মান বেশি হবে। তাই উৎপন্ন তাপ হিট, এইচইএটি হিট, তাহলে হিট সমানুপাতি হচ্ছে আর বা রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধ যত বাড়বে পরিবাহীতে উৎপন্ন তাপ তত বেড়ে যাচ্ছে। এটা একটা বিষয় জানলাম। আর কি, প্রবাহ মাত্রা যদি বাড়ে, তো প্রবাহ মাত্রা বিষয়টা কি, প্রবাহ মাত্রা হলো এই যে একটা পরিবাহী, সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ আধান যাচ্ছে, মানে ইলেকট্রন যাচ্ছে।
এর আগেও আমরা আলোচনা করেছি বা পড়েছি, প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কিউ বাই টি, বা কিউ মুখস্থ করেছিলাম আমরা বা মনে রেখেছিলাম কিউ ইকুয়ালস টু আইটি। কিউ ইকুয়ালস টু আইটি, এখান থেকে আই ইকুয়ালস টু কিউ বাই টি। কি পরিমাণ আধান একক সময় যাচ্ছে, সময় দিয়ে ভাগ করলাম একক সময়, তাহলে এখানে যত বেশি আধান যাবে ঘর্ষণ বলের মান তত বাড়বে আর তাপ শক্তির মান তত বাড়বে। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এইচ সমানুপাতি আই। তো এখানে হিসেব করে দেখা গেল শুধু আই হচ্ছে না, এইচ সমানুপাতি শুধু আই না, আই এর স্কোয়ার। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ভাবে দেখা গেল যে আমরা যদি এইচ এর সঙ্গে সমানুপাতি শুধু আই বলি, তাহলে আমরা যতটা প্রবাহ মাত্রা বাড়াচ্ছি তার ফলে যে পরিমাণ তাপ বৃদ্ধি পাচ্ছে সেটা বাস্তব ফলাফলের সঙ্গে এই সমানুপাতিক সিম্পল সম্পর্ক ধরলে মিলছে না। কি করলে মিলবে, এটার বর্গ রাশি আমরা দিলে দেখা যাচ্ছে পরীক্ষামূলকভাবে মিলে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা প্রবাহ মাত্রা দ্বিগুণ করি, ধরো প্রথমে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাচ্ছিলাম, তার জন্য যে উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছিল প্রতি সেকেন্ডে, যদি আমরা আবার একই রোধের মধ্যে দিয়ে আমরা যদি 3 অ্যাম্পিয়ারের বদলে যদি 6 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাই, তাহলে উৎপন্ন তাপ কতটা গুণ হবে, কত গুণ হবে? উত্তরটা হলো উৎপন্ন তাপ 3-এর দ্বিগুণ করলাম, 2 গুণ যদি করা হয় তাহলে 2 এর স্কোয়ার হবে, অর্থাৎ 4 গুণ হবে। এখানে আমরা একটু পরেই সম্পূর্ণ সূত্রটা হয়ে গেলে, মানে কমপ্লিট হলে, জানাটা কমপ্লিট হলে, তারপর কি পরিমাণ তড়িৎ গেলে কোনটা বিষয় স্থির থাকলে কতটা হলে সেগুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো, একটু বাদে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে আগে একটু জেনে নিই যে উৎপন্ন তাপ এইচ, হিট, প্রবাহ মাত্রা, ইন্টেন্সিটি অফ কারেন্ট আয়ের সঙ্গে সরল সম্পর্কে এভাবে নেই, সমানুপাতিক আছে ঠিকই, কিন্তু আয়ের বর্গের সমানুপাতিক আছে। তাহলে একটা জানলাম রোধের সঙ্গে সমানুপাতিক এটা, আর একটা জানলাম বর্গের সাথে সমানুপাতিক, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, আর একটা তো স্পষ্টত টি এর সঙ্গে সমানুপাতিক তো হবেই। টি বলতে তড়িৎ প্রবাহ কাল বা কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ এই পরিবাহীর মধ্যে পাঠানো হচ্ছে। স্পষ্টত আমরা যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ পাঠাবো এটার মধ্যে উৎপন্ন তাপের মান তত বেশি হবে। এটা হিসেব করে দেখা গেল এটা একেবারেই সরল সম্পর্ক হচ্ছে। তাহলে এখন এই 3টে বিষয়কে যদি আমরা এই এটা প্রথমে বলা থাকবে বইয়ে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই 3টে বিষয়কে যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এইচ সমানুপাতি, তোমরা নিশ্চয়ই পারবে, আই স্কোয়ার আর ছোট হাতের টি, এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি। এটা আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে, অল টাইম যেন বলতে পারি এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক উৎপন্ন তাপ, রোধের সঙ্গে সমানুপাতিক আর সময়ের সঙ্গে সমানুপাতিক। এখানে ভালো করে তো এগুলো মনে রাখতেই হবে। এইচটা কি, এইচ হলো পরিবাহীতে উৎপন্ন তাপ। এই যে পরিবাহী, সেই পরিবাহীতে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা হিট থেকে এসেছে এইচ, পরিবাহীতে উৎপন্ন তাপ। আর এটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা কি পরিবাহীর রোধ, এটা প্রবাহ কাল অথবা তড়িৎ প্রবাহের সময়। এটা বইয়ের এখানে দেখো, বইয়ের সেই 67 পেজের নিচের দিকে আমি লিখে দিয়েছি, এরকম করে তোমরা মনে রাখার জন্য লিখে নিতে পারো। এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, এইচ হলো পরিবাহীতে উৎপন্ন তাপ, যাদের একেবারেই মনে থাকবে তারা না লিখলেও চলবে। পরিবাহীতে উৎপন্ন তাপ, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হলো পরিবাহীর রোধ, আর টি হলো তড়িৎ প্রবাহের সময় বা প্রবাহ কাল। এই কটা বিষয় থেকে আমরা জুলের সূত্রগুলোকে, যেটা এই বইয়ের এখানে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র হিসাবে লেখা আছে, দেখো প্রথম সূত্রকে প্রবাহের সূত্র বলছে, কারণ এটা 1 নাম্বার, এটা আমরা 1-এ পাচ্ছি, এটা 2-এ পাচ্ছি, এটা 3-এ পাচ্ছি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা দিয়ে যখন বলবো তখন আমরা বলবো এটা প্রথম সূত্র, তখন অন্য বিষয়গুলো আমরা স্থির বলবো। যদি আর দিয়ে বলি, আর এর সাথে সমানুপাতিক এইচ, তখন আই এবং টি স্থির বলবো, তখন সেটা হলো দ্বিতীয় সূত্র বা রোধের সূত্র। আর এটা টি দিয়ে যখন বলবো সেটা সময়ের সূত্র। খুবই সোজা সূত্র। এখানে দেখতেই পাচ্ছি প্রথম সূত্র প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্র রোধের সূত্র, তৃতীয় সূত্র সময়ের সূত্র।
এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। এইভাবে বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখতে পারি, তাছাড়া আমি যেভাবে একটু বলছি এভাবে শোনো, দেখো কি বলা যেতে পারে। আমরা মনে করো প্রথম সূত্র এখন বলতে চলেছি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র। তাহলে আমরা কি বলবো? অন্য দুটো বিষয়কে স্থির বলবো। আমাদের নামগুলো অবশ্যই জানতে হবে, আর এবং টি। তাহলে আমরা বলবো পরিবাহীর রোধ, এখান থেকে স্টার্ট করছি। কি বলবো? পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল, এটা ছোট হাতের টি, ব্র্যাকেটে আমরা লিখতেই পারি, না লিখলেও হবে, লিখলে ভালো হবে। পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার, এই যে স্কোয়ার আছে অর্থাৎ বর্গের সমানুপাতিক। আরেকবার কি বলা যায়? পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল, অর্থাৎ বলা যেতে পারে বা বলা যেতে পারে তড়িৎ প্রবাহের সময়, যে কোনো একটা বললেই হবে, ব্র্যাকেটে টি দেব। স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, ব্র্যাকেটে এইচ, তড়িৎ প্রবাহ মাত্রার, ব্র্যাকেটে আই, বর্গের সমানুপাতিক। নিজে বানিয়ে বলবো, তারপরে এই লেখাটা আমরা লিখবো, এই যে এটা, অর্থাৎ এইচ সমানুপাতি আই স্কোয়ার যখন আর এবং ছোট হাতের টি ধ্রুবক স্থির। একটা গেল। দ্বিতীয় সূত্র বললে স্পষ্ট তো তোমরা পারবেই, এটার থেকে বলবো, সুতরাং অন্য দুটোকে স্থির বলবো। তাহলে কি বলা যায়? তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় বা প্রবাহ কাল স্থির থাকলে, এগুলো আবার একই কথা, ব্র্যাকেটে আমরা আই লিখবো, এটার ব্র্যাকেটে টি লিখবো, ছোট হাতের টি। স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। তাহলে আমাদের এই নামগুলো জানতে হচ্ছে। এইচ সমানুপাতি আই স্কয়ার আর টি তো মনে থেকেই যাবে, আর সঙ্গে পরিবাহীতে উৎপন্ন তাপ, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হলো পরিবাহীর রোধ, আর তড়িৎ প্রবাহের সময় বা প্রবাহকাল। এই বিষয়গুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা দ্বিতীয় সূত্র হলো। তৃতীয় সূত্র হলো সময়ের সূত্র। কি বলবো? অন্যগুলো স্থির, তড়িৎ প্রবাহ মাত্রা, ব্র্যাকেটে আই, তড়িৎ পরিবাহীর রোধ, ব্র্যাকেটে আর, স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের বা প্রবাহ কালের সমানুপাতিক। সঙ্গে অন্য এই কথাগুলো আমরা লিখবো, এইচ সমানুপাতি টি যখন এগুলো ধ্রুবক। তাহলে এই তিনটে সূত্র হয়ে গেল। এগুলো আমরা মনে রাখতেও পারছি, জানতেও হবে, পরীক্ষার জন্যও পড়তে হবে। পরীক্ষাতে আসুক বা না আসুক, আমাদের এই ধর্মগুলো, বিষয়গুলো কিন্তু জেনে রাখা দরকার। এবার এই যে তিনটে সূত্র, এই সূত্রটা যে আমরা পেলাম, এবারে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি। সাধারণত আমরা ধ্রুবক আনি সমানুপাতি চিহ্ন তুললে। তাহলে আমরা এখানে কি লিখবো? এইচ ইকুয়ালস টু ধ্রুবক হিসাবে এখানটায় বইয়ে এখানে কে নেওয়া আছে, দেখো তোমরা পাবে এখানটায় এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, বা কি রয়েছে? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর কে আই স্কোয়ার আর টি। কে হলো সমানুপাতিক ধ্রুবক, এই টিটা একটু ভুল আছে, এটা ঠিক করতে হবে, ছোট হাতের টি হবে। ছোট হাতের টিকে আমরা টাইম বলছি, তাহলে এখানেও ভুল আছে নিশ্চয়ই। হ্যাঁ, এই যে এটাও ছোট হাতের টি হবে, টাইম। বড় হাতের টি হলে ওটাকে টাইম পিরিয়ড বা পর্যায়কাল বোঝা যায়, এখানে সিম্পল সময় বোঝাচ্ছে, সুতরাং ছোট হাতের টি দিয়েই প্রকাশ করতে হবে। তাহলে আমরা কে লিখলাম, তবে এখানে কে লিখেছে তাই, এটা আই স্কোয়ার আর টি কে লিখেছে তাই, কিন্তু এই কে এর বদলে যে ধ্রুবকটা স্পেশাল ধ্রুবক নেওয়া হয়, সেটাকে সরাসরি বলা হচ্ছে 1/J। শুধু কিন্তু জে বলা হয়নি, বলা হয়েছে 1/J। যে হলো জুল তুল্যাঙ্ক, তাপের জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। ক্লাস 9-এ আমরা প্রচুরবার পড়েছি। জে ইকুয়ালস টু 4.2 জুল, এত জুল পার ক্যালোরি। এখানে ক্যালোরি একক এবং জুল এককের একত্রে এভাবে করে দেওয়া আছে, দেখো জুল পার ক্যালোরি। এবার এটাকে আমরা পাচ্ছি, এটা 9-এই পড়েছিলাম এটা সম্বন্ধে। এই সমানুপাতি পেলাম, তাহলে সমানুপাতিক ধ্রুবক তুললে 1/J আই স্কোয়ার আর টি। আমরা এটাকে এভাবে মনে রাখবো, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এখন জে এর মান যদি আমরা বসাই, জুল যদি বসাই, এটা জুল পার ক্যালোরি, তাহলে আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2 জুল পার ক্যালোরি, তখন এইচ এর মানটা উত্তরটা ক্যালোরিতে আসবে। এখন এই জুলটা কি করে এলো, সেটা ওই ক্লাস 9-এ যেটা আমরা পড়েছিলাম, ডাব্লু ইকুয়ালস টু জে এইচ। এখানে ডাব্লুর একক, জে এর একক, এইভাবে করে আমরা বসালে তখন আমরা এইচ এর একক ঠিকঠাক করে পাবো। এখন এখানে এইটুকুটা কৃতকার্য বোঝায়, এটা মানে ডাব্লু ইকুয়ালস টু, এর পরের টপিকে আমরা 68 পৃষ্ঠাতে পাবো, এটা
68 পেজ, এই যে কার্যশক্তি ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা, এর মানটা আমরা প্রমাণ করতে পারবো বা দেখতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু, যে এটা আমরা পড়তে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু বিআইটি। কিভাবে পাওয়া যাচ্ছে এটা খুবই সিম্পল ব্যাপার, তবে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জানতে হবে কি জিনিস, যে আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি, এটা তো আমাদের জানাই আছে আগেই। আবার ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, এটা আমরা জেনেছি কৃতকার্যের পরিমাণ। কিউ আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয়, এই যে কিউ কুলম্ব আধানকে ভি ভোল্ট বিভব প্রভেদের অতিক্রম করতে যে পরিমাণ কার্য করতে হয় তার পরিমাণ ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, এই যে ভি কিউ। এবার আমরা ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউতে, এগুলো লেখাগুলো এদিক ওদিক হয়ে গেছে সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে ডাব্লিউ এখানে ভিআইটি, আমরা এখানে লিখতে পারতাম ডাব্লিউ ইকুয়ালস টু এরকম, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, এর উপরে যেটা ছিল এই যে ডাব্লিউ ইকুয়ালস টু ভি আর এখানে হলো কিউ, ওই ভি কিউটাকেই আমরা ভেঙেছি ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি। এটাকেই যদি আমরা ভি এর বদলে ভি ইকুয়ালস টু আই আর ওহমের সূত্রানুসারে বসাই, তাহলে আমরা পাচ্ছি এইচ ডাব্লিউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এসআই একক বসালে আমরা জুল পাবো যদি এসআই বসাই। তাহলে এখন এখানে যদি আমরা এই যে এরকম আমরা 9-এ জেনেছিলাম, এই যে এখানেই রয়েছে যেটা পাবে এইচ ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, কি পাচ্ছিলাম ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, অতএব এইচ ইকুয়ালস টু কি পাচ্ছি ডাব্লিউ বাই জে। এখন ডাব্লুকে যদি আমরা এসআই এককে বসাই তাহলে আমরা যেটাকেও এসআইতে বসাবো, তখন জে এর মান খেয়াল করে দেখো, আমাদের মুখস্থ ছিল এটা কিন্তু এসআই একক ছিল না, ছিল এসআই একক জে ইকুয়ালস টু 1 ছিল, জে ইকুয়ালস টু 1, যার কোনো এককই ছিল না, অর্থাৎ কাটাকাটি গেছিল। আর সিজিএস পদ্ধতিতে ছিল জে ইকুয়ালস টু 4.2 ইন্টু 10⁷ এত আর্ক পার ক্যালোরি, এটা ছিল এটা। এখন জে এর মান যদি আমরা এসআইতে 1 বসাই তাহলে আমরা কি পাবো, এই ডাব্লিউ এখান থেকে পেলাম আই স্কোয়ার আর টি, বই থেকে পেলাম, অর্থাৎ আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 1। তাহলে এইচ কি পাচ্ছি, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এই যে যেটা পেলাম এটা তখন এককটা বলবো এত জুল। কেন জুল বললাম, কারণ এই যে আমরা জে এর মান 1 বসিয়েছি এসআইতে, আর ডাব্লুটাও যদি আমরা এসআইতে বসাই, আই যদি অ্যাম্পিয়ার, এটা ওহম সেকেন্ডে বসাই, তাহলে উত্তরটা জুল পাবো। কিন্তু যদি আমরা এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জুল পার ক্যালোরি বসাই, এটাকে জুল এককে বসালাম, মানে জুল এরকম জুল পার ক্যালোরি যদি বসাই, আর এটাও যদি অ্যাম্পিয়ার ওহম আর সময় অর্থাৎ জুল এককে বসাই, তাহলে জুল আর জুল কেটে গেল, আর এই ক্যালোরিটা নিচে আছে, এটা উল্টে গিয়ে ক্যালোরি হবে। সুতরাং তখন কি পাবো, যে পাবো জুল, এটা যে জুল পার ক্যালোরি বসালে কত জুল পার ক্যালোরি বসাতে হচ্ছিল, এই যে উপরে পেলাম 4.2 জুল পার ক্যালোরি। সুতরাং পাচ্ছি তখন এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2, তখন ক্যালোরি পেলাম। অর্থাৎ ক্যালোরি এককে বের করতে গেলে আমাদের জে এর মানটা 4.2 বসাতে হবে, এই যে যেটা এখানে পাচ্ছি দেখো, এখানে আমরা পাবো ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, এখানে ক্যালকুলেশন করলে ডিভাইডেড বাই জে আই স্কোয়ার আর টি বাই জে, এর মান যখন 4.2 বসাবো তখন ক্যালোরি। আর সিম্পল কথা আমরা মনে রাখবো, যদি জে এর মানটা 1 বসাই তাহলে আমরা জুল এককে পাবো। আমরা বেশিরভাগই অঙ্ক করার চেষ্টা করব জুল এককে, তাহলে আমাদের আর ক্যালকুলেশনের ঝামেলা থাকবে না। কিন্তু যদি উল্লেখ করে দেওয়া হয় অঙ্কে যে ক্যালোরি এককে নির্ণয় করো, তাহলে তখন আমাদের ডিভাইডেড বাই 4.2 করতে হবে। আর আমরা জানি 1/4.2 কে যদি 1 কে 4.2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 0.24 পাবো, তাই এটা মানেই হলো 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে সূত্রটা মোটের উপর কি হচ্ছে, মোটের উপর ছিল যে এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি 1/j হলো, এটার মান যদি বসাই ডিভাইডেড বাই 4.2 তখন ক্যালোরি বলবো। ক্যালোরি এককে করতে গেলে এটা, আর যদি ক্যালোরি এককে না করি, আমরা যদি কোনো এককেরই কথা না বলি, তাহলে কিন্তু আমরা সূত্র সর্বদা এটা আমরা মনে রাখবো, কোনো এককই বলছি না। তাহলে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে, এই কথাটা আমরা মনে রাখবো। এবার এইটুকু সূত্র আমরা বারবার মুখস্থ রাখবো, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে, যেটা এখানে রয়েছে, এই যে এটা এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে। তার মানে জে এর মান সিজিএস যদি আমরা ক্যালোরি বানাই 4.2 বানাবো, আর এসআই হলে 1 বসাবো। এটাকেই এই যে এই জেনে রাখোটাতে দেখো দিয়েছে 4.2, তাহলে নিশ্চিত রূপে এটা সিজিএস এর কথা ভেবে দিয়েছে বা ক্যালোরিতে। কিন্তু এগুলো কিন্তু
ক্যালোরিতে বেরোলেও IRT এগুলো কিন্তু আবার অ্যাম্পিয়ারে বা ব্যবহারিক এককে বা এসআইতে বসাবো, কারণ 4.2 জুল পার ক্যালোরি ছিল, এগুলো তো কাটা যেতে হবে, কারণ উপরেরটা তো জুল হবে, তারপর তো ক্যালোরি হবে, একটু আগে যেটা বললাম। তাই এরকম সম্পর্ক এটা হতে পারে। তাছাড়া আমরা আরও সম্পর্ক এখান থেকে আমরা বানাতে পারবো, তৈরি করব, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট। কি সেটা? একটা প্রশ্নও পাবে তোমরা যে জুলের সূত্রের বিভিন্ন রূপগুলি লেখো বা করো, তখন আমরা এরকম এটা তো পেয়েছি। এইবার যদি আমরা ভি ইকলস টু RI সূত্রানুসারে এগোই, ওহমের সূত্র ভি ইকলস টু RI বা IR, তাহলে আমরা এখান থেকে IR এর বদলে একটা ভি বসাবো, তাহলে কি থাকবে? H ইকলস টু 1/J থেকে গেল, আর এখানটায় IR এর বদলে RI এর বদলে একটার বদলে ভি বসাবো, তাহলে একটা আই তো থেকে যাবে, তখন কি হবে? ভি ইন্টু আই ইন্টু টি, তাহলে H সমানুপাতি VIT/J, এটাও আমরা পাচ্ছি। আবার যদি আমরা আই এর বদলে আই ইকলস টু যে এটা আই ইকলস টু যদি V²/R বসাই, তাহলে আমরা এখানে কি পাবো? তখন আমরা পাচ্ছি H ইকলস টু 1/J ইন্টু আই এর বদলে এটা ভুল হলো করাটা, আই ইকলস টু V/R বসাবো, V/R, তাহলে এখানে V/R বসালে কি পাবো? V²/RT। অর্থাৎ এই তিনটে ভাবে আমরা সূত্রটা মনে রাখতে পারছি। V²/RT, 1/J ইন্টু V²/RT, আর এটা VIT 1/J ইন্টু VIT, আর এটা I²RT/J। যে যেভাবে পারো এটা মুখস্থ কিন্তু রাখতে হবে। এই তিনটে ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে জুলের সূত্রটা পেলাম H সমানুপাতি I²RT/J, I²RT/J, এটা কিন্তু প্রধান রূপ। তার সঙ্গে আমরা এটাও পাচ্ছি 1/J VIT আর 1/J V²/R ইন্টু টি, টিটা উপরে। এইবার এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে, সিম্পল প্রশ্ন হয়, আমরা এত শত মনে রাখছি, তার সঙ্গে সিম্পল H সমানুপাতি I²RT, এটা একটা সূত্র সহজেই জেনেছি যে তিনটের সঙ্গে। এবার প্রশ্ন হতে পারে যে কোনো পরিবাহীর রোধ পূর্বের তুলনায় 3 গুণ করলে পরিবাহীতে উৎপন্ন তাপের কি হবে? আমরা জাস্ট অন্য বিষয় কিছু না করে এখানে আমরা 3 গুণ বলেছে, তাহলে 3 স্কোয়ার লিখবো। এটা রেজাল্ট কত পেলাম? 9 পেলাম, তাহলে আমরা বলবো পূর্বের তুলনায় 9 গুণ হবে। পরিবাহীর রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? তাহলে আমরা আর এর জায়গাতে শুধু 2 বসাবো, অন্য বিষয়গুলো কিন্তু স্থির, যদি কোনো কিছু উল্লেখ না করে, তাই আমরা বলবো উৎপন্ন তাপ দ্বিগুণ হবে। যদি বলে প্রবাহ মাত্রা অর্ধেক করা হলো, প্রবাহ মাত্রা আই করা হলো আগের অর্ধেক, আর আর করা হলো দুগুণ, তাহলে মোটের উপর আয়ের কি পরিবর্তন হবে? আমরা জাস্ট এখানে বসাবো H ইকুয়ালস টু I² সমানুপাতি I²RT, তাহলে আয়ের জায়গাতে আমরা কি বসাবো? হাফ বলেছে, তাহলে হাফের স্কোয়ার, আর আর এর জায়গাতে বসাবো এই যে আর এর জায়গাতে ইন্টু 2, কাটাকাটি করলে মোটের উপর এইটুকু ফ্র্যাকশনটা কি পাবো? এইটুকু অংশটা হাফ পাবো। সুতরাং মোটের উপর তাপের পরিমাণ আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। এইভাবে আমরা উত্তর দেব। যদি বলে সময় 3 গুণ করা হলো, সিম্পল সময় 3 গুণ করা হলো, তাহলে আমরা বলবো উৎপন্ন তাপ 3 গুণ হবে। রোধ দ্বিগুণ সময় 3 গুণ করা হলো, তাহলে রোধ দ্বিগুণ 2, সময় 3 গুণ 3, তাহলে উৎপন্ন তাপ 6 গুণ হবে। যেটা যেটা বলবে আমরা সেখানে কিন্তু বসিয়ে দেখে নেব। এটা হলো সম্পূর্ণটা জুলের সূত্রের অংশ। এবার এর সঙ্গে আরো একটা প্রশ্ন হতে পারে, জুলের সূত্র প্রয়োগে আমরা কি বলবো যে কোনো পরিবাহীতে, যে একটা পরিবাহীতে, এটা একটা পরিবাহী তার বা কুণ্ডলী, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ইত্যাদি, এর মধ্যে যদি আমরা ডিসি ব্যাটারি লাগাই, এটা ডিসি ব্যাটারির চিহ্ন এরকম, অর্থাৎ তড়িৎ কোষ লাগাই। আর যদি এসি ব্যাটারি লাগানো হয়, এটা একটা রোধ, এর মধ্যে যদি আমরা এসি তড়িৎ উৎস এভাবে লিখতে হয় এটা, তাহলে এসি যদি লাগাই তাহলে এটা উত্তপ্ত হবে কিনা, এটা উত্তপ্ত হবে কিনা, হলেও বা কিভাবে? উত্তরটা হলো 2 ক্ষেত্রে সমানভাবে উত্তপ্ত হবে। কেন? কারণ জুলের তাপ উৎপন্নের সূত্র হলো H সমানুপাতি I²RT। এখন তড়িতের দিক কিন্তু আমরা প্লাস মাইনাস ধরি ঠিকই, এদিকে তড়িৎ প্রবাহ হলে আমরা যদি এটাকে প্লাস আই কল্পনা করি, তাহলে তার উল্টো দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, যেটা এসির ক্ষেত্রে ঘটবে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, পরক্ষণেই দিক চেঞ্জ করছে, এরকম 1 সেকেন্ডে প্রায় 50 বার এদিক ওদিক করে, কারণ তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক 50 হার্জ।
দিক পরিবর্তন করে 100 বার, 50 দুগুণে 100, কিন্তু 50 বার এরকম করছে। তাহলে এরকম যদি করে তাহলে কি তাপ উৎপন্নতে কোনো ব্যাঘাত ঘটবে? ঘটবে না, কেননা একদিকে যদি আমরা প্লাস ধরি আর উল্টা দিকে তড়িৎ যাওয়ার সময় যদি মাইনাস আই ধরি, তার মানে ধরি +3 অ্যাম্পিয়ার তড়িৎ গেল, অথবা এখানে হলো -3 অ্যাম্পিয়ার তড়িৎ গেল। তাহলে আমরা এখানে অঙ্ক করার সময় কি বসাবো? H = I², একবার লিখবো +3 এর হোল স্কোয়ার, I² মানে +3 এর স্কোয়ার। অন্য অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো H = -3 এর হোল স্কোয়ার। অন্য রাশিগুলোতে থাকবেই RT/J ইত্যাদি। তাহলে -3 এর, যেহেতু এটা I এর বর্গ আছে, তাই মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে সর্বদাই H এর মানটা ধনাত্মক আসছে, তাই কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ যেমনভাবে ডিসিতে উৎপন্ন হয় তাপ, তেমনভাবে এসিতেও উৎপন্ন হবে। এটা কোথায় আছে? এই জেনে রাখো অংশটাতে আছে 68 পৃষ্ঠায়। আমরা এটা দেখব এবং এখানটায় লিখে নেব এই যে কোনো পরিবর্তন হবে না। কারণ কি আছে? জুলের সূত্র, একটু লেখাটা অস্পষ্ট আছে, একটু কাছে করে দেখাচ্ছি, দেখে নাও। কারণ জুলের সূত্র H = I² RT-তে প্রবাহ মাত্রার বর্গ রাশি থাকায় I ঋণাত্মক হলেও, মানে তড়িৎ প্রবাহ মাত্রা ঋণাত্মক হলেও H পজিটিভ হয়, অর্থাৎ ধনাত্মক হয়। সেজন্য তাপ উৎপন্নতে কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ একই রকম ভাবে তাপ উৎপন্ন হবে। তাহলে এটা তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রে আলোচনা হলো।